আমি ভিডিওগুলি শুধুমাত্র বিনোদনের জন্য বানানো হয়। এখানে কোনো ক্যাপাবাইডালকে ছোট করা হয় না, তো প্লিজ এটাকে সিরিয়াসলি নিও না। তো চলো পরের পার্ট শুরু করা যাক। জাঙ্কুক কিছুতেই ভাবতে চাইছে না যে তের কিছু হয়েছে। এরকম চিন্তা সে মাথাতে আনতেই চায় না, কিন্তু তার উদ্বিগ্ন বেড়েই চলেছে আর সে এটাকে ঘৃণা করে। বাইরে সবাই এলোমেলোভাবে ছুটোছুটি করছে, সবাই রুম থেকে বাইরে বেরিয়ে আসছে, কিন্তু জাঙ্কুক কোনোভাবেই মেনে নিতে পারছে না যে তেকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। সবাই ভয় আছে, তবে তাদের ভয় পেলে হবে না, কারণ তারা সৈনিক। সবাই কি ঠিক আছে? কেউ কি গুরুতর আঘাত পেয়েছো? যদিও সে অনেক চিন্তিত, তারপরও মানুষদের জন্য তাকে দাঁড়াতেই হবে, তাদেরকে সাহায্য করতে হবে। কেউ আহত হয়েছেন কি? কেউ কি গুরুতর আহত হয়েছেন? ডাক্তার জন চিৎকার করে বলল, আমি আগে গুরুতর আহতদের চিকিৎসা করব। কিন্তু ডাক্তার জনের সহকর্মী সামরিক ডাক্তারদের সাথে কথা বলার আগেই একটা বিকট গুলির আওয়াজে সে মাটিতে লুটিয়ে পড়ল। তার মাথা থেকে রক্ত বের হচ্ছে এবং জাঙ্কুক এটা দেখে আর নিজেকে সামলাতে পারছিল না। কি ব্যাপার? কি হলো? জাঙ্কুক দূর থেকে অনেক সৈন্যকে দেখছিল। তারা সবাই কোরিয়ান ছিল না, তাদের অনেকেই আমেরিকান। সবাই সাবধান হও, আমরা আক্রমণের অধীনে আছি, আপনারা আপনাদের বন্দুক ধরুন, জাঙ্কুক চিৎকার করে বলল। আর সবাই জড়ো হলো, আর বিরোধীরা আরো বেশি আসতে লাগলো। সাথে দু তরফ থেকেই গুলি করা শুরু হয়ে গেছে এবং চিৎকারে ক্যাম্প ভরে উঠেছে। ল্যান্ডমাইন রোপণ করা হয়েছিল এবং অনেকে এই ল্যান্ডমাইনের পা রেখে বিস্ফোরণে মারা গিয়েছে। জাঙ্কুক বিরোধী দলের অনেককে গুলি করেছিল এবং সে এখানে মনোযোগ দিতে পারছে না, কারণ তার মাথায় শুধু তেই ঘুরছিল। জাঙ্কুক সমস্ত শট এবং বিপদ এড়িয়ে অন্য বিল্ডিংয়ে যেতে চেয়েছিল, কারণ সে কখনোই শান্তি পাবে না যতক্ষণ না সে তেকে নিরাপদ দেখতে পাবে। জাঙ্কুক বুঝতে পেরেছে যে এই আক্রমণ পরিকল্পনা করেই করা হয়েছে, কারণ আগে থেকেই তারা ল্যান্ডমাইনের অর্ধেক সরঞ্জাম চুরি করে রেখেছে, তাই তারা সহজেই জিতে যাবে। কিন্তু জাঙ্কুক বিল্ডিংয়ে প্রবেশ করার আগেই একজন প্রতিপক্ষ তাকে আটকে ধরল। জাঙ্কুক তার কাতানাটাকে পেছন থেকে চেপে ধরে সেই সৈনিকের দিকে তাকালো। তিনি তার বন্দুকটা ধরে রেখেছিল। তোমাদের সবাইকে কে পাঠিয়েছে এখানে? কিন্তু সৈনিকটা হাসলো এবং বলল, আরে আপনি যুদ্ধ করবেন না, আপনি আর কিছুক্ষণ পরে আমাদের অধীনে চলে আসবেন। সৈনিকটা ট্রিগার টেনেছিল এবং গুলি করেছিল, কিন্তু জাঙ্কুক তার চেয়ে দ্রুত ছিল এবং সাথে সাথে তার কাতানা দিয়ে গুলিটা আটকে দিয়েছিল এবং গুলিটা অন্যদিকে উড়ে যায়। সৈনিক অবাক হয়েছিল, তবে সে জানে জাঙ্কুক একজন দক্ষ ক্যাপ্টেন। জাঙ্কুক সময় বুঝে সৈনিকের হাত থেকে বন্দুকটা ফেলে দিয়েছিল। সৈনিকটা এখন খালি হাতে ছিল, কিন্তু জাঙ্কুক জানে সৈনিকটি মার্শাল আর্টে ভালো। তলোয়ার বাদ দাও, আমার সাথে যুদ্ধ করো। জাঙ্কুক টাইকান্ডোর ভঙ্গিতে দাঁড়িয়েছিল। জাঙ্কুক তার কাতানা ফিরিয়ে দিল। সুষ্ঠুভাবে লড়াই করতে জানতেন তিনি। আপনি কি আমাকে পরীক্ষা করছেন? সৈনিকটা সজোরে একটা লাথি মেরেছিল, যেটা একটুর জন্য জাঙ্কুকের গায়ে লাগেনি, কিন্তু এটা আটকিয়ে ফেলেছিল জাঙ্কুক। সে ফিরে সৈনিককে একটা ঘুষি মেরেছিল, তবে সৈনিকটা এটাতে ভালো ছিল, সে সহজেই পাশ কাটিয়ে বেরিয়ে গেছিল। জাঙ্কুক একটা লাথি মারতে গিয়েছিল, সৈনিকটা তার পা ধরে উল্টে ফেলে দিয়েছিল এবং তাতে জাঙ্কুক কিছুটা অবাক হয়েছিল। আঘাতটা গুরুতর ছিল এবং মাটিতে পড়ে গিয়ে জাঙ্কুকের মুখেও আঘাত লেগেছিল। জাঙ্কুক ঘুরে দাঁড়ালেন এবং অন্যজন সাথে সাথে জাঙ্কুকের দিকে বন্দুক তাক করলেন। আপনি চাইলে এখনই আত্মসমর্পণ করতে পারেন ক্যাপ্টেন। সৈনিকটি বন্দুক তাক করে পেছনের দিকে হাঁটছিলেন এবং জাঙ্কুক হাসছিলেন। নায়কের মতো অভিনয় করা বন্ধ করুন। সৈনিকটা পেছোতে থাকে এবং জাঙ্কুক চুপচাপ আশেপাশে সবকিছু পর্যবেক্ষণ করতে লাগলো। এবং জাঙ্কুক সৈনিকের পেছনে এমন কিছু দেখতে পেয়েছিল যা তাকে আশা জাগিয়েছিল। সৈনিকটি পেছোতে পেছোতে বলল, আপনি কখনোই নায়ক হতে পারবেন না ক্যাপ্টেন। আমার মনে হয় এটাই আপনার শেষ বিদায়। অপেক্ষা করো, আমাকে মারার আগে আর একটা পা পিছিয়ে যাও, তাহলে আমাকে মারার জন্য ভালো দৃষ্টিভঙ্গি পাবে। এ কথাটা শুনে সৈনিক হাসলো। তুমি মরতে কতটা আগ্রহী? সৈনিকটা এক পা পিছিয়ে গেল, জাঙ্কুকের দিকে একটা খারাপ হাসি দিল। সৈনিকটা ট্রিগার টেনেছিল এবং বলল, আপনার জাহান্নামের যাত্রা ভালো হোক ক্যাপ্টেন। জাঙ্কুক এখনো শিওর নয় তার পরিকল্পনা কাজ করবে কিনা, তবে সে আশা করেছিল এটি কাজ করবে। জাঙ্কুক একটু হাসলো এবং বলল, আপনার ক্ষেত্রেও যেন একই রকম হয়। কিন্তু সৈনিকটা কোনো প্রতিক্রিয়া করার আগেই এক পা পিছিয়ে গিয়েছিল, আর সৈনিকটা বুঝতেও পারেনি সে ল্যান্ডমাইনের ওপর পা রেখেছিল। সৈনিকটা যখনই ল্যান্ডমাইনের ওপর থেকে পা সরাতেই যাবে, তখনই জাঙ্কুক সেখান থেকে দৌড়ানোর জন্য প্রস্তুত হচ্ছিল। এরপর একটা বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। প্রচন্ড শব্দে জাঙ্কুক বিল্ডিং এর মেঝেতে গিয়ে পড়েছিল। আগুনে ছিটকে গিয়েছিল, তবে বিল্ডিং এ আগুন লাগার মতো তেমন আগুনের স্ফুলিঙ্গ ছিল না। এমনকি জাঙ্কুকের শরীরেও কোনো আঘাত সেভাবে লাগেনি। সে উঠে দাঁড়িয়েছে। তাকে তেকে এখন খুঁজে বের করতে হবে। জাঙ্কুক তের রুমের নাম্বার মনে করার চেষ্টা করলো। জাঙ্কুক দ্রুত সেই ঘরে গেল এবং দেখতে পেল ঘরটি ধ্বংস হয়ে গেছে। জাঙ্কুকের মনে হচ্ছিল যে শরীর যেন তার অসাড় হয়ে আসছে। কিছু সৈন্য রক্তাক্ত অবস্থায় শুয়েছিল, তারা সকলেই মৃত।
তিনি নামজুন আর সিয়কজিনকে মৃত লোকদের মাঝে খুঁজতে লাগলো। যতদূর জানে তারা দুজন তের ভালো বন্ধু, তবে ভাগ্যক্রমে তাদের মধ্যে কেউ ছিল না। বিল্ডিং এর বিশাল দেয়ালের ফাটলের মধ্যে একজন ব্যক্তি ছিল। সে ব্যথায় কাতরাচ্ছে এবং তার উপরে একটি বড় দেয়ালের টুকরো আর তার পায়ের মধ্যে বড় ছুরির আঘাত ছিল। জাঙ্কুক দ্রুত তার কাছে এগিয়ে গেল, তার উপর থেকে ভারী টুকরোটা উঠিয়ে দিল, যেটা আসলে অনেক ভারী ছিল। এরপর জাঙ্কুক কেঁদে উঠল, তের নাম নিয়ে ডাকলো, কারণ সে তেই ছিল। জাঙ্কুক নতজানু হয়ে তেকে দ্রুত জড়িয়ে ধরল। তের মুখে আঘাতের চিহ্ন আর গা হাত পায়ে অনেক ক্ষত হয়েছে, তবে তার পায়ে বড় ছুরির আঘাত ছিল, যেটা পাথরের টুকরো তার পায়ের মধ্যে গেঁথে গিয়েছিল। এটা এটা অনেক ব্যথা করছে আমার, খুব বেশি, এই বলে সে কাঁদতে লাগলো। সে যন্ত্রণায় কাতরাচ্ছে আর কান্না থামছে না। জাঙ্কুক খুব রাগান্বিত বোধ করলো, তবে সে এই মুহূর্তে চিন্তিত। জাঙ্কুক তের ব্যথা কমানোর জন্য একটা সমাধান বের করলেন। ইয়ুং, আমি তোমার এই কষ্ট কমিয়ে দেব। তুমি জোরে জোরে নিঃশ্বাস নেবে আর 1 থেকে 3 পর্যন্ত গুনবে। তের শ্বাস নড়বড়ে ছিল, তাকে দেখে মনে হচ্ছে তার শ্বাস নিতে বড্ড কষ্ট হচ্ছে। জাঙ্কুকের কোলের ওপর শুয়ে ব্যথায় সে কাতরাচ্ছিল আর বলল, কিন্তু কেন? আমি ভালো করে কিছু ভাবতেই পারছি না। এটা ঠিক হয়ে যাবে, তুমি আমাকে বিশ্বাস করো। জাঙ্কুক জানতো যে কাজ করতে সে চলেছে তাতে তে অনেক বেশি ব্যথা পাবে, কিন্তু তাকে এটি করতেই হবে। তে নিঃশ্বাস নিচ্ছে, সে জানে না জাঙ্কুক ঠিক কি করছে, তবে 1 থেকে 3 পর্যন্ত গোনা সে শুরু করেছে। 1, 2, জাঙ্কুক হঠাৎ করে তার পা থেকে পাথরের টুকরোটা এক টান দিয়ে বার করে ফেলেছে। তে অনেক জোরে চিৎকার করলো। তে জোরে জোরে কাঁদতে থাকে, জাঙ্কুকের বুকে চাপ দিতে থাকে। তার প্রচন্ড কষ্ট হচ্ছিল। তের নিঃশ্বাস এখন আরো নড়বড়ে হয়ে গেছিল। সে ব্যথায় কাঁদছিল এবং এটি সবচেয়ে বেদনাদায়ক ছিল তার জন্য। আমি দুঃখিত, কিন্তু এটি বার না করলে তোমার অবস্থা আরো খারাপ হতো। তে ব্যথায় জাঙ্কুকের শার্টের হাতা শক্ত করে ধরে রেখেছিল। জাঙ্কুকের পাশ থেকে একটি কাপড় নিয়ে তের পায়ে সে বেঁধে দিল, যাতে রক্তপাতটা একটু কম হয়। জাঙ্কুকের এখন কাঁদতে ইচ্ছা করছিল তের এই অবস্থা দেখে। সে আলতো করে তেকে তার বুকের সাথে জড়িয়ে ধরেছিল এবং তে শুধু কাঁদছিল। আমি ভেবেছিলাম আমি হয়তো তোমাকে হারিয়ে ফেলেছি। আমি অনেক চিন্তিত হয়ে পড়েছিলাম। তে কান্নার মাঝে বলে উঠল, আমি ভেবেছিলাম আমি হয়তো এখানেই মারা যাব। জাঙ্কুক, আমি এই ঘটনার স্বপ্ন দেখেছি। তে বিড়বিড় করে বলল। সে ভালোভাবে কথা বলতে পারছিল না। জাঙ্কুক বিভ্রান্ত বোধ করে বলল, স্বপ্ন? তে মাথা নাড়ল এবং সে খুব হাঁপাচ্ছে, কারণ তার প্যানিক অ্যাটাক হচ্ছে। আমি আমি এটা আমার স্বপ্নে দেখেছি। আমি এটাতে অনেক ভয় পেয়েছিলাম, অনেক ভয় পেয়েছিলাম। তে জাঙ্কুককে শক্ত করে ধরে আঁকড়ে ধরে রয়েছে এবং জাঙ্কুক নার্ভাস বোধ করলো। আচ্ছা শান্ত হও, আমি তোমার কাছে আছি, তুমি আমাকে সবটা বলতে পারো। এটা এটা শুরু হচ্ছে। তে কান্না থামিয়েছিল, তবে তার মাথায় অনেক ব্যথা শুরু হয়েছে। তার মাথা ঘোরা অনুভব করলো। বিশ্বযুদ্ধ বিশ্বযুদ্ধ শুরু হতে চলেছে। কিছুক্ষণ পর তে তার চোখ খুললো। সে সবেমাত্র জেগে উঠেছে, তবুও তার মাথা অনেক ব্যথা করছে। সে তার আহত পাটা ধরেছিল। এটি অনেক ব্যথা করছে, তবু এটাতে ব্যান্ডেজ করা হয়েছিল। তে চারপাশে তাকিয়ে বুঝতে পারলো সে এই মুহূর্তে তাঁবুর মধ্যে আছে। এটা ছিল একটা ফেব্রিক তাঁবু। ক্যাপ্টেন, সে জেগে উঠেছে। তে দেখলো একজন সৈনিক তাঁবুর মধ্যে উঁকি দিয়ে কথাটা বলল। জাঙ্কুক শোনার সাথে সাথে তাড়াতাড়ি করে তাঁবুর মধ্যে গিয়েছিল। সম্ভবত সে ঈশ্বরকে ধন্যবাদ জানালো, কারণ অবশেষে তে জেগে উঠেছে। জাঙ্কুক ভিতরে গিয়ে তের সামনে দুশ্চিন্তার চোখে তাকালো। কেমন লাগছে এখন? আস্তে আস্তে জিজ্ঞেস করলো জাঙ্কুক। সে তাকে এই মুহূর্তে জড়িয়ে ধরে চুমু করতে চেয়েছিল, কিন্তু সেটা সে করতে পারেনি। এখানে অনেক সৈনিক ছিল। আমি আমি আগের থেকে অনেক ভালো আছি। তার কণ্ঠস্বর দুর্বল ছিল। সেখানে লেফটেন্যান্ট মিন এসেছিলেন তের পরীক্ষা করতে এবং তার জিজ্ঞেস করার অনেক প্রশ্ন আছে, তবে তাকে নিজেকে ধরে রাখতে হবে। লেফটেন্যান্ট মিন বলল, যদি এটা ঠিক হয় তাহলে আপনি কি আমাদের বলতে পারেন আসলে কি ঘটেছিল? আপনি একমাত্র মানুষ যে বোমা বিস্ফোরণ থেকে বেঁচে গিয়েছেন। আপনি তো বোমা বিস্ফোরণের কাছাকাছি ছিলেন। আসলেই তে কৃতজ্ঞ ছিল, কারণ শুধু আঘাত পেয়েছে, তার জীবন চলে যায়নি। আমি আসলে বোমা বিস্ফোরণের আগেই দেখেছি। তে সবকিছু মনে করে বলতে শুরু করলো। আমি রুমের মধ্যে সবাইকে বোমা বিস্ফোরণের কথাটা বলেছিলাম এবং সবাই রুম থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছিল আর দৌড়ে বাইরে যেতে লেগেছিল, কিন্তু নিজেকে বাঁচাতে আমার অনেকটা দেরি হয়ে গেছিল, তো আমি বেরোতে পারিনি। বোমা বিস্ফোরণের পরপরই আমার গায়ের উপর ভারী কিছু একটা পড়ে আর আমার পায়ের মধ্যে ঢুকে যায়, আর তারপর আমি জ্ঞান হারাই। লেফটেন্যান্ট মিন মাথা নাড়ল এবং বলল, কিছু না হওয়ার চেয়ে এটা ভালো ছিল। এই বলে সে উঠে দাঁড়িয়ে চলে গেলেন। সবাই তাঁবুর সামনে থেকে চলে গেল এবং জাঙ্কুক সেখানে তের কাছে থেকে গেল। জাঙ্কুক গোপনীয়তার জন্য তাঁবুটা বন্ধ করে দিলেন। তিনি তেকে সান্ত্বনা দিতে আর তার ব্যথার জন্য বিভ্রান্ত থেকে তিনি তের হাতটা ধরলেন।
তুমি যে ঘর থেকে সময় মতো বের হতে পারোনি, এর কি অন্য কোনো কারণ ছিল? যেহেতু তের কথা একটু তার সন্দেহ হয়েছিল। আমি আমি জানি না আপনাকে কিভাবে বোঝাবো। তেকে সে একটা ভালোবাসার পরশ দিয়ে বলেছিল যে ঠিক আছে, তুমি আমাকে বলতে পারো। ভবিষ্যতে তে ইতিমধ্যে আমাকে নিয়ন্ত্রণ করা শুরু করে দিয়েছে। সে আমাকে আটকে রেখেছিল, সে হয়তো আমাকে মেরে ফেলতে চায়। এর কি প্রতিক্রিয়া জাংকুক করবে সে বুঝতে পারছে না। সে তোমাকে কিভাবে নিয়ন্ত্রণ করতে পারে? সে তোমাকে যদি নিয়ন্ত্রণ করতে পারে তাহলে তুমিও তো তাকে নিয়ন্ত্রণ করতে পারবে, তাই না? আমি জানি না সে কিভাবে পারে, জানি না কিভাবে আমাকে সে নিয়ন্ত্রণ করছে, আমি তাকে কিভাবে নিয়ন্ত্রণ করবো আমি সেটাও জানি না। শুধু এই মুহূর্তে সে যা করছে তার সাথে আমি লড়াই করে চলেছি। তারা এই মুহূর্তে একটা বনের মধ্যে রয়েছে, কারণ তারা এখন ক্যাম্পে নিরাপদ ছিল না। এটাই সবচেয়ে দুর্গম জায়গা। তারা তাদের আশ্রয়ের জন্য শিবির তৈরি করেছে। তাদের কেউ জানে না পরবর্তীতে কি হতে চলেছে, কিন্তু তারা এটা জানে যে খারাপ কিছু একটা হবে। তে শুধু আশা করে এই যুদ্ধ শীঘ্রই শেষ হোক। তেইয়ং, কিম তেইয়ং, মিস পরি, হ্যাঁ তোমার সাথে যে সম্পর্কে কথা বলবো, যেটা তোমার হয়েছে আমি সেটা সব দেখেছি আর জানতে পারলাম আমার এক পরি বিশ্বাসঘাতকতা করছে। সেই পরি ভবিষ্যতে তেকে তোমার বিষয়ে কিছু একটা বলেছে এবং তিনি তোমাকে নিয়ন্ত্রণ করার জন্য কালো জাদুর ব্যবহার করছেন। কি? আমি জানি এটা হাস্যকর, কিন্তু এটাই সত্যি। সেই বিশ্বাসঘাতক পরি আমি এই মুহূর্তে চুলটা টেনে ছিঁড়ে দিতে চাই। আপনি কি বলতে চাইছেন? তারা আমাকে মারতে কালো জাদু ব্যবহার করছে, আর আমরা যদি কালো জাদু ব্যবহার করি তাহলে কি হবে? আপনি যদি কালো জাদু ব্যবহার করেন তাহলে আপনি সক্রিয়ভাবে একটা শয়তান হয়ে যাবেন। আর তুমি কি কখনো আমার মুখ দেখেছো? আমার এই জমকালো মুখ। আমি জাদুকরী চরিত্রে অভিনয় করি। আমি এখানে মজা করছি না, কিন্তু আমি সত্যি তোমাকে সাহায্য করতে চাই, কিন্তু আমরা কালো জাদু ব্যবহার করতে পারি না। খারাপের বিরুদ্ধে খারাপ করলে ভালোর জয় কখনোই হয় না। তবে যাওয়ার আগে আমি তোমাকে কিছু একটা বলতে চাই, যেটা খুবই গুরুত্বপূর্ণ। সেটা কি? যাই ঘটুক না কেন নিজেকে কখনো মেরে ফেলবে না, কারণ তুমি যদি এখানে মরে যাও কখনই তোমার পুনর্জন্ম হবে না এবং ভবিষ্যতেও তুমি ফিরে যেতে পারবে না। আর এর ফলে ভবিষ্যতে জিতে যাবে। তাই দয়া করে নিজেকে বাঁচাও আর মিশনটা সম্পূর্ণ করো। এদিকে জেইয়ন আর রেইনার একটা ঘরে রয়েছে। প্রবাহের সাথে যাওয়া ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। ইতিমধ্যে তারা আমাদের পরিকল্পনা সম্পর্কে জেনে গিয়েছে। যদি আমরা তাদের সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে না পারি তাহলে এটা আমাদের নির্মমভাবে করতে হবে। কথাটা বলেই রেইনার হাসতে লাগলো। তাদের মানুষ নিয়ে খেলা করতে বেশ ভালো লাগে। সে চেয়ারে বসে ধূমপান করতে থাকে। আমরা ক্যাপ্টেন জিয়নের ক্যাম্পে হামলা করেছি আর তারা সেখান থেকে পালিয়ে গেছে ভয়। অনেক প্রশিক্ষণার্থী মারাও গিয়েছে। কথাটায় জিয়ন হাসতে থাকে। তাদের যেন অনেক খুশি লাগছে। ওরা পালিয়েছে, কি কাপুরুষ। সবাই হাসতে থাকে। কোরিয়ার এই হামলার কারণে সব জনগণের মধ্যেই আতঙ্কের সৃষ্টি হয়েছে। অনেক মানুষ যে মারা গিয়েছে, আবার অনেককে অপহরণও করা হয়েছে। তাদের মধ্যে বেশিরভাগই শিশু আর মহিলা। তাহলে সরকার কি করছে? তার এখনো কোনো খবর নেই। তবে যতদূর জানি রাষ্ট্রপতি নিখোঁজ এবং রাজনীতিবিদও তাই। এই মুহূর্তে সরকার জনগণকে রক্ষা করতে পারবে না। জেইয়ন উঠে দাঁড়ালো, কারণ সে এই কথাটা শুনে অনেক খুশি। আপনারা শুনেছেন রাষ্ট্রপতি নিখোঁজ? তাহলে আমি এই মুহূর্তে রাষ্ট্রপতি হতে পারি? রেইনার কথাটা শুনে হাসলো। সেও যেন অনেক খুশি হলো কথাটায়। যারা নিজেরাই আত্মসমর্পণ করতে ইচ্ছুক তাদের সবাইকে এক জায়গায় জড়ো করুন, আর যারা সেটা করবে না তাদের হত্যা করে ফেলো। আর খোঁজ করো ক্যাপ্টেন জিয়ন এবং তার দলবল কোথায় লুকিয়ে আছে। সৈনিকটা স্যালুট করে বলল, অবশ্যই স্যার। হঠাৎ রুমের মধ্যে দুজন সৈনিক একটা লোককে ধরে নিয়ে আসলো। টেনে রেইনারের সামনে ছুঁড়ে ফেললো। স্যার, লোকটা দেয়ালের পাশে লুকিয়ে আমাদের সব কথা শুনছিল। এ একজন ঐতিহাসিকবিদ। লোকটি যন্ত্রণায় কাতরাচ্ছে। জেনারেল উঠে দাঁড়িয়েছে এবং লোকটির ব্যাগটি দেখতে লাগলো। সেখানে অনেকগুলো নোটবুক, মানচিত্র আর কলম ছিল। রেনা নোটবুক খুলে দেখলো তারা যা যা বলেছে লোকটা সবটাই লিখেছিল। তোমার ভালো কান আছে দেখছি, আমরা যা বলেছি সব লিখে ফেলেছো। ঐতিহাসিকবিদ ভয়ে তাদের কাছে নিজের জীবনের ভিক্ষা চাইলো এবং আত্মসমর্পণ করে তাদের একজন হয়ে থাকতে চাইলো। সে মেঝেতে মাথা নিচু করে বলল, আমাকে ক্ষমা করবেন স্যার, আমি দুঃখিত, আমাকে প্লিজ মারবেন না। রেনার হাসলো। হ্যাঁ অবশ্যই, আমি তোমাকে মারবো না। লোকটি মাথা উঁচু করলো রেইনারের কথা শুনে এবং বলল, সত্যি বলছেন? অনেক ধন্যবাদ। হঠাৎ করে পেছন থেকে জেইয়ন উঠে লোকটির মাথায় গুলি করলো। রেইনার হাসতে হাসতে বলল, আমি বলেছিলাম আমি মারবো না, অন্য কেউ মারবে না সেটা তো বলিনি। এর সব কিছু জ্বালিয়ে দাও, যেন কিচ্ছু না থাকে।
আর আপনার যদি ইতিহাসের প্রতি কোনো ভাবমূর্তি থাকে তাহলে ঐতিহাসিকবিদদের অনেক কিছু ঘটাতে পারে এবং তার ফলে ইতিহাসে আমাদের ভাবমূর্তি খারাপ হতে পারে। তাই এই ধরনের লোকেদের বেঁচে না থাকাই ভালো। রেইনার জেয়নের কথায় যুক্তি খুঁজে পেলেন। তাহলে সবাই শোনো, কোরিয়ার যত ঐতিহাসিকবিদ আছে সবাইকে ধরে হত্যা করে ফেলো এবং তাদের সবকিছু জ্বালিয়ে দাও। আমি ইতিহাসে আমার ভাবমূর্তি খারাপ করতে চাচ্ছি না। অনেক মানুষ মারা গিয়েছেন, অনেক সৈনিক, অনেক প্রশিক্ষণার্থী, এবং এটা খুবই দুঃখজনক যে আমরা তাদের ক্যাম্পে গিয়ে সম্মানের সাথে অন্ত্যেষ্টিক্রিয়াটাও করতে পারিনি। কেন সেই মানুষগুলোর সাথেই এমনটা হয় যারা কোনো অপরাধী করেনি? এটা কি শুধুই খারাপই? আমি আবেগগতভাবে অনেক ক্লান্ত। আমি সম্ভবত জানি পরবর্তীতে কি হতে চলেছে। তারা এই দুর্ভোগ, এই সামান্যটুকু প্রাপ্য নয়। আপাতত আমরা আমাদের সমস্ত শক্তি জোগাড় করে এই বনেই থাকবো। আমি জানি যে আমরা সবাই ক্লান্ত, তবে আমাদের যদি বাঁচতে হয় তাহলে চেষ্টা চালিয়ে যেতে হবে। এটা কি পরিষ্কার বুঝতে পেরেছেন? জাংকুক সৈনিকদের সামনে দাঁড়িয়ে কথাটা বলল। তবে সৈনিকরা কোনো কথা বলেনি, তারা শুধু গ্রিট করলো। কারণ সবাই যদি একসাথে কথা বলে তাহলে গোলমাল শুরু হতে পারে তাদের আওয়াজে। এটা তাদের জন্য অনেক বিপজ্জনক। প্রথমত যারা সুস্থ আছেন আর যারা আহত হননি তারা আমাদের সাথে যাবেন। এখন আমাদের কাছ থেকে কাঠ নিয়ে আসতে হবে এবং কিছু খাবারও খুঁজতে যেতে হবে। কথাটা শুনে সৈনিকরা নিজের ইচ্ছাতেই উঠে দাঁড়ালো। আর তে যতটা সাহায্য করতে চেয়েছিল পারেনি, কারণ সে এখন অনেক দুর্বল। এই কারণে সে অনেকটা হতাশা বোধ করেছিল। সে তো ঠিক মতো নাড়াচাড়াও করতে পারছে না। লেফটেন্যান্ট ক্যাং তাদের সাথে গিয়েছিল এবং ক্যাপ্টেন হুগো তাদের সাথে যেতে চেয়েছিল, তবে হুগোর দিকে জাংকুক তাকিয়েছিল। কি হয়েছে? কাউকে হতাশ করতে চাই না আমি। তাই সে হুগোর কথায় কোনো উত্তর দিল না। না, কিছু হয়নি। কিন্তু হুগো বুঝতে পেরেছে জাংকুক তাকে এখনো সন্দেহ করছে। কিছু ঘটলেই লেফটেন্যান্ট ক্যাং এখান থেকে তাদের দেখাশোনা করবে, আর যতটা সম্ভব বনে কেউ শব্দ করবে না। জাংকুক তাঁবু থেকে যাওয়ার সময় তের দিকে তাকালো। তার অনেক কষ্ট হচ্ছিল তেকে এই অবস্থায় দেখে, কারণ তে হয়তো এসবের অনেক চাপ অনুভব করছে। তে কোনো কথা বলেনি। জাংকুক তার চোখের ভাষা বুঝতে পেরেছিল। জাংকুক মাথা নেড়ে তেকে আশ্বাস দিয়ে বলল সে সাবধানে থাকবে। তারা এখন সবাই কাঠ আর খাবার খুঁজতে গেছেন। আমার এখন নিজেকে বড্ড বোঝা মনে হচ্ছে, কারণ আমি তাদের কোনো সাহায্যই করতে পারছি না। কিন্তু যে লোকটি ক্যাম্পে বোমা লাগিয়েছিল সে হয়তো আমাদের মধ্যেই ছিল, কারণ জায়গা যদি আগে থেকেই না জানতো তাহলে বোমা কিভাবে লাগালো? তে তাঁবুর মধ্যে বসে পরীর ক্লু সম্পর্কেই ভাবছিল। সে বুদ্ধিমান, তবে এই মুহূর্তে তার মাথা কাজ করছিল না। তার ব্যাগের দিকে সে তাকালো। সে এমন কিছু খুঁজছে যা এই মুহূর্তে তাকে বিনোদন দিতে পারে। তার ব্যাগের সব জিনিসই সে চিনত, তবে ব্যাগের পকেটে সে একটা কাগজ দেখতে পেল, যেটা সে রেখেছে কিনা তার মনে নেই। তে দ্রুত কাগজটা বের করলো এবং দেখে মনে হচ্ছে অনেকদিন আগে থেকেই এটা রাখা রয়েছে। এটা বেশ সুন্দর করে ভাঁজ করা, যেটা দেখে তে অনেকটা নার্ভাস অনুভব করছিল। সে ধীরে ধীরে কাগজটা খুললো এবং সে অবাক হয়েছিল এটা দেখে যে এটা তার মায়ের পক্ষ থেকে লেখা চিঠি। সো গাইস, দ্যাটস ফর টুডে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করা নিও।